নমস্কার বন্ধুরা। ভারত সরকার অর্থাৎ ভারত সরকারের অধীনস্থ আয়কর দপ্তরের পক্ষ থেকে দেশের সমস্ত নাগরিকদের সেভিংস অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কিত কিছু নিয়ম প্রকাশ করেছে এবং আগেও ছিল কিছু নিয়ম, যেগুলোকে আরও মডিফাইড করা হয়েছে। নিয়মগুলি যদি আপনার কোনোভাবে লঙ্ঘন হয়, নিয়ম বলতে কি, আপনার সেভিংস অ্যাকাউন্টে কিছু এমন লেনদেন যেগুলো হয়ে থাকলে আপনি আয়কর দপ্তরের নজরে আসতে পারেন বা আপনার অ্যাকাউন্টে নজরে আসতে পারে এবং সেই সঙ্গে আপনার অ্যাকাউন্টটি বন্ধও করে দিতে পারে। তো আজকে আমরা দেখে নেব এমন কোন লেনদেন যেগুলো আপনি আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে করলেই আপনি সমস্যায় পড়তে পারেন। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এটা শুধুমাত্র চাকরিজীবী নয়, যারা চাকরি করেন না তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আয়কর দপ্তর শুধুমাত্র চাকরিজীবীদের উপর নজর রাখে তা নয়, যারা চাকরি করেন না তাদের উপরও কিন্তু নজর রাখে। এবং তার জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকেন অমুক লোকের কাছে নোটিশ এসছে, আয়কর দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু ঘটে থাকে। তবে অনেক ক্ষেত্রে আবার এই ক্লেমগুলো গণ্ডগোলও হয়ে থাকে। তো যাই হোক, আয়কর দপ্তরের পক্ষ থেকে এই যে ট্র্যাকিংগুলো করা হয় প্যান কার্ডের মাধ্যমে, কারণ এখন আপনারা জানেন সমস্ত জায়গাতে মিউচুয়াল ফান্ড থেকে আরম্ভ করে ব্যাংক, এলআইসি, ইন্স্যুরেন্স যাই করুন না কেন, প্যান নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। তো সেই জন্য প্যান নাম্বারের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দেখা হয়। প্রথমে দেখিনি বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদের জমা একটা আর্থিক বছর, অর্থাৎ 1 এপ্রিল থেকে, যে কোনো বছরের 1 এপ্রিল থেকে পরবর্তী 31 মার্চ পর্যন্ত আপনার সেভিংস অ্যাকাউন্টে বা সঞ্চয় অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা হয়, তাহলে ব্যাংকে এই তথ্য আয়কর দপ্তরকে জানাতে হয়। অর্থাৎ আপনার যে লেনদেন হয়েছে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি, সেটা কিন্তু ব্যাংক আয়কর দপ্তরকে জানিয়ে দেবে। এবং এই পরিমাণ টাকা একসঙ্গে জমা করা হয়েছে নাকি বিভিন্ন তারিখ, তাও কিন্তু যাচাই করা হবে। অর্থাৎ আপনি একদিনে তুলেছেন, না একদিনে জমা করেছেন নাকি বিভিন্ন তারিখে জমা করেছেন, সেটাও কিন্তু দেখা হবে। তার মানে আপনি হয়তো বলবেন, তাহলে মানে কি এটা কি আমার বেআইনি টাকা? না, বেআইনি টাকা না হলেও কিন্তু আপনাকে আপনার টাকার অর্থের উৎস কিন্তু কনফার্ম রাখতে হবে এবং তার সংক্রান্ত নথিও কিন্তু জোগাড় করে রাখতে হবে। অর্থাৎ 10 লক্ষ টাকা বা তার বেশি জমা করলে সেটা কিন্তু বেআইনি টাকা নয়, কিন্তু আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী এটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে নগদ 10 লক্ষ টাকার বেশি জমা করা যাবে না। জমা যদি করতে হয় তাহলে আপনাকে তার তথ্য রেডি রাখতে হবে। ক্রেডিট কার্ড এখন খুবই সহজলভ্য এবং খুব জনপ্রিয় একটা জিনিস, কিন্তু এই ক্রেডিট কার্ডের পেমেন্টে কিন্তু নজর রাখা হয়। নগদে 1 লক্ষ টাকা বা অনলাইন চেক মিলিয়ে যদি 10 লক্ষ টাকার বেশি পেমেন্ট করা হয়, সেক্ষেত্রেও কিন্তু রিপোর্ট করা হবে। কারণ আপনার জীবনযাত্রার খরচ এবং আপনার ঘোষিত আয়ের সঙ্গে যদি এই তথ্য যদি মেলানো না যায়, অর্থাৎ আপনি যা আয় দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন ক্রেডিট কার্ডের লেনদেন আরও বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আয়কর দপ্তর নজরে আসতে হতে পারে। একাধিক সঞ্চয় অ্যাকাউন্ট, অর্থাৎ অনেকগুলো আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি সেখান থেকে যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যে সুদ অর্জন করেন, সুদ পেয়ে থাকেন, সেভিংস অ্যাকাউন্ট মানে সুদ পেয়ে থাকেন, সে 2.5 টাকা হোক, 3 টাকা হোক, 4 টাকা হোক, যাই হোক না কেন, সেই সুদের পরিমাণটা আপনি দেখাচ্ছেন না, সেটাও কিন্তু আপনার ছোটোখাটো ভুল হিসাবে এটা স্বয়ংক্রিয়ভাবে নোটিশ আসতে পারে। কারণ একাধিক নোটিশ আছে, মানে অ্যাকাউন্ট আছে মানে আপনার হয়তো টাকা আছে বা আপনি হয়তো কোনো তথ্য চেপে যাচ্ছেন, এই বিষয়টিকে দেখেই কিন্তু এই নোটিশগুলো আসে। তাই একাধিক যদি সঞ্চয় অ্যাকাউন্ট থাকে, সমস্ত অ্যাকাউন্টের সুদ মিলিয়ে দেখবেন 10,000 টাকার বেশি হচ্ছে নাকি, সেটা কিন্তু অবশ্যই আপনার কর্তব্য। এবারে আসি নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি হঠাৎ সক্রিয় হয়ে উঠলে। আপনারা জানেন একটা অ্যাকাউন্ট বেশি দিন না চালু থাকলে, বিশেষ করে 2 বছর না চালু থাকলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায় বা ডোরম্যান্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলো হঠাৎ যদি সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ আপনি অ্যাক্টিভ হয়ে গেল এবং সেখানটায় আপনি প্রচুর টাকা জমা পড়ছে বা লেনদেন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা নজর রাখা হয়। যদি এইরকম কখনো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে তার নথি রাখতে হবে যে কেন অ্যাক্টিভ করা হয়েছে, কেন এত টাকা লেনদেন হয়েছে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে যারা থাকেন, তাদের হয়তো কোনো অ্যাকাউন্ট হঠাৎ প্রয়োজন হয়েছে, অ্যাক্টিভ করে, যেটা নিষ্ক্রিয় ছিল সেটাকে অ্যাক্টিভ করে আবার লেনদেন শুরু করেছেন, সেরকম তথ্য রাখবেন। বা আপনার অন্য কোনো কারণে জায়গা কেনা হোক বা যাই কেন, যে টাকাটা এসছে সেই টাকাটি তথ্য কিন্তু আপনি অবশ্যই রাখবেন। এবার আসি 30 লক্ষ টাকা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বিক্রয়। 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের যে কোনো সম্পত্তি আপনি ক্রয় বা বিক্রয় করেছেন এবং সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু লেনদেন হয়েছে, এবং এই তথ্যটি কিন্তু রেজিস্টার বা সাব রেজিস্টারের মাধ্যমে আয়কর দপ্তরের কাছে পৌঁছে যায়। এই লেনদেনটাও কিন্তু আয়কর দপ্তর খুঁটিয়ে দেখে।
আপনার কার্ডে অন্যের হয়ে বড় পেমেন্ট করছেন, অর্থাৎ এই ধরুন উৎসবের মরশুম, এখন একটা অফার চলছে, আপনার কার্ডে সেই অফারটি নেই, আপনার বন্ধুর কার্ডে সেই অফারটি আছে। আপনি কী করলেন, আপনার বন্ধুর কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি জিনিসটা কেনাকাটা করলেন বা লেনদেন করলেন, বা উল্টোটাও হলো, বা আপনার কার্ডের মাধ্যমেই লেনদেনটা হলো। সেক্ষেত্রে কিন্তু যার কার্ডে এই লেনদেনটি হবে সেটা কিন্তু রিপোর্ট হতে পারে, এবং তার জন্য অবশ্যই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের যে আয়তা আছে, মানে যে নিয়ম আছে, সেখানে চলে আসতে পারে এই বড় লেনদেন। হয়তো দেখা গেলো সেটা আপনার নয়, আপনি হয়তো অনলাইনে তার জন্য লেনদেন করে দিয়েছেন, কিন্তু আপনি ক্যাশে তার থেকে টাকা নিয়েছেন, কিন্তু এটাও কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত হতে পারে, কারণ বেশি পরিমাণে টাকা না এইভাবে লেনদেন করাই ভালো। অর্থাৎ পরিষ্কার কথা, থার্ড পার্টি ট্রানজ্যাকশান, আপনি তার হয়ে ট্রানজ্যাকশানটা করে দিচ্ছেন, কিন্তু সুবিধা পাচ্ছেন তিনি, কিন্তু নোটিশ আসতে পারে আপনার নামে। এবার আসি সুদের আয়ের ভুল হিসাব। ধরুন আপনার ব্যাংকের সুদ পাচ্ছেন, সেই সুদের আপনি হিসেব ভুল দিচ্ছেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনার নোটিশ আসতে পারে। 26A এসে কিন্তু এই তথ্যটি দেখা যায়, সেটা আপনি মিলিয়ে নিতে পারেন। সেই একই রকমভাবে, যেমন টোটালের ক্ষেত্রে একই, এক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ 10,000 টাকা আপনার কিন্তু লিমিট থাকে সাধারণ নাগরিকদের জন্য। কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, 10,000 টাকার বেশি হলেই কিন্তু আপনাকে এটা ক্লেম করতে হবে বা আপনাকে জানাতে হবে। ব্যাংক, এনবিএফসি, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো থাকে, ডাকঘর, মিউচুয়াল ফান্ড, এরকম সুদ বা লভ্যাংশ পাওয়া থাকে, সেখান থেকে কিন্তু এই সুদের আয়গুলো আপনাকে ঠিক করে দেখতে হবে 10,000 টাকার বেশি হচ্ছে নাকি, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্লেম আপনাকে জানাতে হবে বা রিপোর্ট করতে হবে। ঘন ঘন বড় অঙ্কের নগদ তোলা, অর্থাৎ আপনার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, আপনি বেশি বেশি করে টাকা তুলছেন না আপনার অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রেও কিন্তু সেটা সন্দেহজনক হতে পারে। এবং চার্টার্ড অ্যাকাউন্টরা এক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন যে এইরকম লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা দরকার, এবং আপনার প্রমাণও রাখা দরকার আছে। বৈদেশিক মুদ্রা লেনদেন, অর্থাৎ ধরুন আপনার ইউটিউব চ্যানেল আছে বা রিলস বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার লেনদেন এত পরিমাণ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে। ফরেক্স কার্ড বা ফরেক্স যে পেমেন্টগুলো হয়, অর্থাৎ বিদেশ থেকে যে আমদানিগুলো হয়, গুগল, আপনারা জানেন গুগল পেমেন্টের মাধ্যমে যে পেমেন্টগুলো আসে, বিশেষ করে রিলস বা ইউটিউব বা ফেসবুকের যে ইনকামগুলো হয়, সেগুলোও কিন্তু অনেকে দেখান না, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার নোটিশ আসতে পারে, এবং আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সেটা ইফেক্ট পড়তে পারে। এবং ঘন ঘন উচ্চ মূল্যের বিদেশি ব্যয় বা বিদেশি জিনিসপত্র কেনাটাও কিন্তু আয়কর দপ্তরের নজরে আসতে পারে। এবার আসি অঘোষিত ব্যাখ্যাতির উৎস থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ আপনার হঠাৎ প্রচুর টাকা চলে এলো অ্যাকাউন্টে, সেটা কোনো বন্ধুর কাছ থেকে ধার করা হোক বা পরিবারের সঞ্চয় হোক বা উপহার, এই সমস্ত কিছুই কিন্তু নজরে আসবে। বিশেষ করে 50,000 টাকার বেশি উপহার তো একেবারেই নয়, সেক্ষেত্রে আপনি নজরে আসতে পারেন, কারণ আয়কর দপ্তরের নিয়মই কিন্তু তাই বলছে। তাই অবশ্যই 50,000 টাকা বা তার বেশি মানে আপনার অ্যাকাউন্টে যদি চলেই আসে, সেক্ষেত্রে তার প্রমাণ কিন্তু রাখবেন, যাতে আপনার কখনো নোটিশ এলে আপনি এর প্রমাণ দিতে পারেন। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এছাড়া যে বিষয়টি পরিষ্কারভাবে এই এতগুলো কারণ বলার পরে যেটা বলার, যে কীভাবে তাহলে সেভিংস অ্যাকাউন্টটাকে বাঁচানো যাবে, সেভিংস অ্যাকাউন্টটাকে কীভাবে অ্যাক্টিভ রাখা যাবে, কোনো বিপদ আসবে না, সেটা বলা হচ্ছে। যে আয়কর ডিপার্টমেন্ট এখন প্যানের মাধ্যমে ডিজিটাল লেনদেন ট্র্যাক করে, এবং আয়কর বিভাগ কী করেছে, প্যানের মাধ্যমে ডিজিটাল ট্র্যাকিংয়ের জন্য ব্যাংক, ব্রোকার, মিউচুয়াল ফান্ড এবং সম্পত্তি যে নিবন্ধক, অর্থাৎ রেজিস্টার বা সাব রেজিস্টারের কাছে থেকে তথ্যগুলো নিয়ে নেয়, এবং সেখান থেকেই কিন্তু তারা আপনার সমস্ত তথ্যগুলো নিয়ে বার্ষিক একটা তথ্য বিবরণী তৈরি করে, যেটাকে বলা হয় অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এইখানে কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে, এবং আপনি কখনো ভাববেন না যে আপনি আপনার তথ্য লুকিয়ে দিয়েছেন, না, ওইখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। আপনি যদি কখনো ওইটা দেখেন ওই স্টেটমেন্টগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কোথাও লেনদেন হচ্ছে নাকি, এমনকি আপনার নামে অন্য কেউ লেনদেন করছে নাকি, সেটাও কিন্তু ওইখানে আপনি জানতে পারবেন। তাই বছরে একবার হলেও অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টটা দেখে মিলিয়ে নেওয়াটা উচিত, এবং লেনদেনের উৎস এবং উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রাখা উচিত। এই সতর্কতাগুলো বা এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো বিপদও আসবে না, আর আপনার কাছে আয়কর দপ্তর নোটিশও আসবে না। আশা করি বিষয়টি আপনাদের সামনে আমরা ঠিকঠাক বোঝাতে পেরেছি। যদি তথ্যটি মনে হয় যে গুরুত্বপূর্ণ বা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সেই সঙ্গে এই ভুলগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।